x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ। এই বৃত্তের সাধারণ সমীকরণের জন্য তোমাদের বলেছিলাম যে বৃত্তের সাধারণ সমীকরণ সবসময় তোমরা খেয়াল রাখবে। আমাদের লাইভ হচ্ছে কিনা তোমরা একটু দেখো। দেখতে পাচ্ছি লাইভ হচ্ছে, তোমরা কমেন্ট করো। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু বলে দাও যে ক্লাস হচ্ছে, সুতরাং সবাই জয়েন করুক ক্লাসে। গতকাল পরীক্ষার কথা ছিল, পরীক্ষা যারা দাওনি তাদের জন্য নেক্সট টাইমে পরীক্ষা হবে আবারও। তো এখানে আমি যেটা বলেছিলাম x এর সহগ 2g, y এর সহগ 2f। তাহলে x এর সহগ 2g, y এর সহগ 2f আর একটা কনস্ট্যান্ট আছে c। সুতরাং আমাদের মূল কাজ হচ্ছে g এর মান, f এর মান এবং c এর মান এটা বের করা বা এটার উপর কাজ করা। তো এর কতগুলো বৈশিষ্ট্য আমরা শিখেছিলাম, সেটা কতগুলো ছিল? কেন্দ্র। কি ছিল? কেন্দ্র। যারা আছো তারা জানো যে এটা বৃত্তের কেন্দ্র। কেন্দ্র ছিল এরকম, কেন্দ্র ছিল -g -f এবং এটা সহজে বলেছিলাম x এর সহগের অর্ধেক তার মাইনাস, y এর সহগের অর্ধেক তার মাইনাস। এটা ছিল কেন্দ্র। ব্যাসার্ধ ছিল √g² + f² - c। কেন্দ্র যদি x অক্ষের উপর হয় তাহলে f এর মান বা কোটির মান 0, এটা 0। কেন্দ্র যদি y অক্ষের উপর হয় তাহলে g এর মান 0। এটা ছিল। আরেকটা ছিল যে x অক্ষের খণ্ডিত অংশ 2√g² - c এবং y অক্ষের খণ্ডিত অংশ 2√f² - c। এটা ছিল। আরো দুটো ছিল, সেটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে, এটা স্পর্শ, এটা খণ্ডিত, স্পর্শ করলে g² = c আর y অক্ষকে স্পর্শ করলে f² = c। এটা ছিল বৈশিষ্ট্য। তাহলে আমরা এই বৈশিষ্ট্য ব্যবহার করে যেটা করতে পারি সেটা হচ্ছে বেশ কিছু কাজ করে ফেলতে পারি। গতদিন কিছু অঙ্ক করেছিলাম। আমরা এখন যেটা করব সেটা হলো দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। এই সূত্রগুলো একটু খেয়াল রাখো, খাতায় লিখে রাখো। দরকার হলে আমি ম্যাথের একটা পরীক্ষা নিব, রুটিনে দেখবা শেষে একদিন ম্যাথের পরীক্ষা আছে, ওই দিন পরীক্ষা নিব। আশা করি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই কামনা করি এবং সেটা আশা করি। তো এখন দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে কাজটা আছে, বৃত্তের যে দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশের জন্য আমাদের কি কাজ আছে? মূলত কাজ আছে স্পর্শকের কথা। এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা স্পর্শক হয়, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? যদি বৃত্তের সমীকরণ এরকম হয় x² + y² = a², যদি এরকম হয় বৃত্তের সমীকরণ, তাহলে যেটা করতে হবে সেটা হলো x² শর্টকাট বলি, ভালো করে মনে রাখবা। x² মানে কি? x * x, y² মানে কি? y * y = a²। এখন মনে করো এটা 1, 2 বিন্দু দিয়ে যায়, এটা 1, 2 বিন্দু দিয়ে যায়। স্পর্শকটা এরকম একটা স্পর্শক, বা এটা ধরো এটা 1, 2 বিন্দু দিয়ে যায়। তাহলে একটা x এবং একটা y এর জায়গায় আমি 1, 2 বসাবো, অর্থাৎ একটা x ঠিক থাকবে, একটা x এর জায়গায় 1 বসাবো, একটা y ঠিক থাকবে, একটা y এর জায়গায় 2 বসাবো, হয়ে গেল। আর যদি আমরা বিন্দুটাকে এভাবে লিখি x1 y1, তাহলে যেটা হবে সেটা হবে x1 + y y1 = a²। অর্থাৎ যেটা বললাম, একটা x ঠিক থাকবে, একটা x পরিবর্তিত হয়ে বিন্দুর মানটা বসে যাবে। সুতরাং তোমরা যেটা করবা সেটা হলো যে বিন্দুটার সূত্রটা মনে রাখা সহজ কোনো উপায় নির্ধারণ করবা, তা নাহলে কিন্তু কাজ করতে পারবে না। তো তোমরা একটু কমেন্ট করো, শেয়ার করো, এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে বন্ধু বান্ধব অন্যরা জানতে পারে, ভিডিওটা শেষ হয়ে গেলেও যেন অন্যরা দেখতে পারে।
এখন যদি সাধারণ সমীকরণ হতো তাহলে আমরা কি করতাম? সাধারণ সমীকরণ যদি হতো তাহলে আমি এই সূত্রগুলো মুছে ফেললাম গত দিনের ক্লাসের। এখন সমীকরণটা যদি এরকম হতো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, তাহলে স্পর্শকের সমীকরণ কি হতো? তাহলে যেটা হতো, দেখো এখানে x দুইটা আছে, x ইন্টু x, এখানে y দুইটা আছে, y ইন্টু y, তারপরে g এর সাথে কত আছে? 2x, 2x মানে x প্লাস x এরকম লিখতে পারো। f এর সাথে কত আছে? 2y, তাহলে f এর সাথে আছে y প্লাস y, আর আছে কনস্ট্যান্ট c ইকুয়াল 0। এখন যে কাজ করবা, যে বিন্দু দিয়ে যাবে, যদি 1 2 বিন্দু হয় বা x1 y1 বিন্দু হয়, তাহলে একটা x ঠিক রাখবা আর একটা y ঠিক রাখবা এবং অন্য x অন্য y টাকে এই বিন্দু দিয়ে রিপ্লেস করে দিবা, তাহলে হয়ে গেল। তাহলে কি হবে? এটা x1 y1, একটা x1 y1, শেষ। তাহলে আমরা এইভাবে স্পর্শকের সমীকরণ খুব সহজেই মনে রাখতে পারি। খেয়াল করো, আমরা খুব সহজেই স্পর্শকের সমীকরণ মনে রাখতে পারি, কোনো মুখস্থ করতে হবে না, কিছুই না। শুধু দুইটা x থাকবে, দুইটা y থাকবে, একটা x কে রিপ্লেস করে দিবা x1 বা যে বিন্দু দেয়া থাকবে তার ভুজ দিয়ে, আর একটা x কে রিপ্লেস করে দিবা y1 বা যে বিন্দু দেয়া থাকবে তার কোটি দিয়ে, তাহলে হয়ে গেল, ইজিলি হয়ে গেল। আচ্ছা, তো আজকে আমরা আরো একটু কাজ করবো, সেটা হলো শেষের দিকে কিছু প্রশ্নের সমাধান করব, বিশেষ করে অবজেক্টিভ বা এমসিকিউ কিভাবে সহজে করা যায়। সুতরাং শেষ পর্যন্ত ভালো করে দেখবা যেন এটা কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এটা আমরা চলে আসি পরের অংশে, অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণে যাওয়ার আগে আরেকটা স্পর্শক, একটা সরলরেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, তাহলে এগুলো আমি মুছে ফেলি, সমীকরণ পরে হয়তো ব্যবহার করব। যে স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে, মনে করো এই সরল রেখাটা, এই নিচের যে রেখাটা, এটা কি স্পর্শক? না। এটা কি বৃত্তের স্পর্শক? না, এটা ছেদক, আর এটা বাইরে দিয়ে গিয়েছে, কিন্তু এটা স্পর্শক। তাহলে স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব। দূরত্ব মানে নরমালি লম্ব দূরত্ব, এই দূরত্ব বের করব। তাহলে এই দূরত্বটা বড়, এই দূরত্বটা ছোট, এই দূরত্বটা সমান কার? বড় ছোট সমান কার? ব্যাসার্ধের। সুতরাং কেন্দ্র থেকে রেখার দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেটাকে আমরা, সেই সরলরেখাকে বলবো স্পর্শক। স্পর্শক হওয়ার শর্ত হলো এটা। তাহলে আরেকটা হলো যে অভিলম্বের সমীকরণের কথা বলছিলাম। আমি সাধারণত অভিলম্বের সমীকরণ মুখস্থ রাখার কথা বলি না, আমি বলি ঢাল বের করতে বলি, তারপরে ওই ঢাল থেকে লম্বরেখার ঢাল বের করি। অর্থাৎ স্পর্শকের ঢাল যদি এরকম হয় 4, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/4। স্পর্শকের সমীকরণ যদি হয় y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, তাহলে আমি যেটা করি, এই অভিলম্ব যখন বের করি এটা তখন -1/m করে দেই, তাহলে এটা স্পর্শকের সমীকরণ পাওয়া যায়, অভিলম্বের সমীকরণ পাওয়া যায়। অর্থাৎ যদি সরাসরি বিন্দু দেয়া থাকে তাহলে আমি এসব সূত্র একটু আগে যেটা বললাম সেটা ব্যবহার করতে পারি, আর যদি সরাসরি বিন্দু না দেওয়া থাকে, ঢাল টাল দিয়ে কোনোভাবে থাকে, তাহলে আমরা সরলরেখার এই সূত্র বের করতে পারি। এখন চলে আসো আমরা যে একটা উদাহরণ করি। তো উদাহরণ যদি করি, নজরুল ইসলাম বন্দন, এটা তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে লাইভে আছো, পোস্ট কমেন্ট করতে বলেছিলাম তোমাদের। এখানে আছে তানহা খাতুন, নুসরাত, জেসমিন আক্তার, তৃষ্ণা। তো এগুলো একটু তোমাদের বলেছিলাম যে একটু শেয়ার করে দাও। তো একটু তোমরা শেয়ার করে দাও যেন এটা অন্যরা দেখতে পারে। তো একটু আলো বোধহয় করছে।
একটু আলো ডিস্টার্ব করছিল বোধহয়, জ্বালানো থেকে হয়তো আলো আসছে। আমরা বিশেষ পরিস্থিতিতে ক্লাস নিচ্ছি, তোমরা সেটা মেনে নিবে, কারণ হচ্ছে অন্য কোনো ইকুইপমেন্ট পাওয়ার নেই। যেভাবে যা আছে সেটা যদি তোমাদের দেখাতে পারতাম যে কি ঘটনা, আসলে বেঞ্চের উপর একটা কাঠি দিয়ে মোবাইল রেখে তারপরে এই বোর্ড নিয়ে ক্লাস নিতে হচ্ছে। সুতরাং এটুকু কষ্ট তোমরা মেনে নিবে। আমরা একটি অঙ্ক করার চেষ্টা করি, যে কোনো একটা অঙ্ক বই থেকে নিয়ে নিই। যেমন এরকম একটা অঙ্ক আছে, অঙ্কটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল 0। এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। সি এর মান নির্ণয় করতে হবে এবং স্পর্শ বিন্দু নির্ণয় করতে হবে। এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আমি একটু আগে যে সূত্র লিখেছিলাম, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হয় সেটা, কিন্তু তার আগে সমীকরণ যখনই দেওয়া থাকবে, বিশেষ করে এই চ্যাপ্টারে বা যে কোনো চ্যাপ্টারে বৃত্তের ক্ষেত্রে সবসময় আগে দেখবা জি এর মান কত, এফ এর মান কত, সি এর মান কত। তাহলে এখান থেকে আমি বলতে পারি কত, 2g কত, -4। এখান থেকে বলতে পারি 2f কত, -6। আর সি তো নিজেই সি, এখানে আর আলাদা কনস্ট্যান্ট দেওয়া নেই। সংখ্যা থাকলে আমরা লিখতাম সি এর মান কত। তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি কত, -2, এফ কত, 3। আমি একটা কমন কথা বলছি, সব অঙ্ক হয়তো এত নাও লাগতে পারে, যেটা যখন যেমন লাগে সেটা। আর তো সি আছে। তাহলে আমাকে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, তোমরা জানো। আমি কিন্তু বলেছিলাম যে তোমরা অবশ্যই জিএফসি মেথডে অঙ্ক করবে, খুব সহজে হয়ে যাবে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল সি। জি এর মান কত, 2, তাহলে 4। জি এর স্কোয়ার করলে 4 ইকুয়াল টু সি। 4 ইকুয়াল টু যদি সি হয়, সি এর মান বের করতে বলেছে, আমরা পেয়ে গেলাম। সি এর মান কত, তাহলে এটা পেয়ে গেলাম 4। তোমরা শুনতে পাচ্ছ কিনা, কোনো কানেকশনের সমস্যা হচ্ছে কিনা সেটা যদি একটু মন্তব্য করো, তাহলে হয়তো আমি একটু বুঝতে পারবো যে কি ধরনের সমস্যা হচ্ছে কি হচ্ছে না। তো দেখা যাক। তো সি এর মান 4 পেয়ে গেলাম, আর এটা আর এখন দরকার নাই। এখন বলছে স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তটা যদি এরকম হয়, এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি বলতে পারি যে বিন্দুতে স্পর্শ করে তার ভুজ আছে, আমি জানি না, বাট এক্স অক্ষের উপর কোটি শূন্য, ওয়াই এর মান 0। তার মানে এই বিন্দুতে ওয়াই এর মান 0। এই ওয়াই এর মান 0 যদি এই বৃত্তে বসিয়ে দেই, তাহলে এটা দাঁড়ায় কি, এটা 0, এটা 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 2। x এর মান যদি 2 হয়, তাহলে এই বিন্দুটা হবে 2, 0। সুতরাং আমরা বলতে পারি স্পর্শ বিন্দুটি হলো 2, 0। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার দরকার হলে এটা দেখে নিবা। এরপরে আরেকটা অঙ্ক করব, 3x by - 1। তাহলে এটা দেখে নিয়েছো বোধহয়, দরকার হলে লিখে নাও বা একটা সমাধান করি। আর বিশেষ করে যেটা বলছিলাম যে এই ক্লাসের শেষের দিকে বোর্ডে যে সকল প্রশ্ন পড়ে, বিশেষ করে এমসিকিউ, তোমাদের এমসিকিউতে অনেক সময় লাগে, সেই সময়টা কিভাবে কমানো যায় সেটা নিয়ে বেশ কিছু আলোচনা করব বৃত্তের উপরে। তাহলে আমরা দেখি যে কি ঘটনা ঘটে। বলছে 3x by - 1, 3x by - 1 ইকুয়াল টু 0। এটা রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y 4 ইকুয়াল 0 প্লাস 4 ইকুয়াল 0 এই বৃত্তকে স্পর্শ করে। এটা হচ্ছে আমার বৃত্ত, আর এটা হলো আমার রেখা। রেখাটা হচ্ছে 3x by - 1 ইকুয়াল টু 0।
আরেকটা কথা বলে রাখি, দ্বিতীয় অধ্যায়ের অধিকাংশ অঙ্ক কিন্তু একটা শর্ত দিয়েই আমরা বের করতে পারি, কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান। এই সূত্রটা হলেই হবে। তাহলে প্রথমে আমাদের বলেছিলাম যে যখনই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে তখনই তুমি তার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলবা, অর্থাৎ জিএফসি বের করে ফেলবা। তাহলে আমরা দেখি এখানে কোনটা কত, জি এর মান কত, -8 এর অর্ধেক -4, এফ এর মান কত -1, সি এর মান কত 4। তাহলে আমরা পেয়ে গেলাম জি এর মান, এফ এর মান এবং সি এর মান। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র কিন্তু জিএফ না, এটা ভুল হতে পারে, গত ক্লাসে বলেছিলাম, একটু সতর্ক থাকবা, -g -f, সুতরাং কেন্দ্র হবে 4 1 -g -f কেন্দ্র। তাহলে এই দূরত্বটা বের করব, আর ব্যাসার্ধটা বের করে নিই। ব্যাসার্ধ কত? √g² মানে কত 16, f² 1 - c, তাহলে 16 আর 1 17 বিয়োগ 4, এটা হলো 13। এটা হলো আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আছে 4 1 এবং ব্যাসার্ধ আছে 13 √। এখন আমি কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব। তোমরা জানো একটা বিন্দু থেকে একটি রেখার দূরত্ব সরলরেখা চ্যাপ্টারে আছে। কি করতে হয়, বিন্দুর যে এক্স এবং ওয়াই বা ভুজ এবং কোটির মান আছে, এই ভুজ এবং কোটির মান আসলে আমরা রেখায় বসাই। কিভাবে বসাই? এখানে কত 3 ইন্টু এক্স এর মান 4 প্লাস বি ইন্টু ওয়াই এর মান কত 1, এখানে আছে -1, এটার মডুলাস হবে কারণ দূরত্ব নেগেটিভ হয় না, বাই √3² প্লাস b²। এইটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আবার বলি, কেন্দ্র থেকে দূরত্ব কিভাবে বের করবে? কেন্দ্রের যে ভুজ কোটি আছে তার মান সরলরেখার সমীকরণে বসাবে, বসিয়ে নিচে সরলরেখার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এই কেন্দ্র থেকে এটা হচ্ছে সরলরেখাটির দূরত্ব। এইটা হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ ছিল, এই ব্যাসার্ধের সমান। আরেকটা জিনিস তোমাদের বলি, আমরা ছোটবেলা থেকে বলে আসছি, সমান বলার সময় আমরা বলি সমান সমান, দুইটা সমান বলবা না। আমি নিজেও অনেক সময় বলি, ছোটবেলা থেকে অভ্যাস, তোমরা এটা বলবা না, এটা একটা সমান। সুতরাং সমান, ইকুয়াল, ইকুয়াল টু, ইকুয়াস টু কি কি বলো অনেকে, এসব কথা বলবা না। তাহলে এটা এখন মুছে দিতে পারি। আমাদের এই ফিগার লাগছে না, এটা লাগছে না, এটাও মুছে দিতে পারি। এখান থেকে আমার আসলে বি এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে যদি বি এর মান বের করি তাহলে তো সোজাই হয়। কি হবে? এখানে কত আছে 12 বিয়োগ 1 11, তাহলে এটা আছে 11 প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে বর্গ করে দিলে, একবারে বর্গ করে দিলে 13 ইন্টু 9 প্লাস b²। তো এটা তোমরা সহজে করতে পারো। 11 এর স্কয়ার হচ্ছে 121, আর হচ্ছে b², আর হলো 11 দুগুণে 22b, 9 13 117। দরকার হলে নামটা মুখস্থ করে নিও, তোমরা তো ক্যালকুলেটর প্রজন্ম। 13b²। এটা এখান থেকে আমাকে আর করে দেওয়া লাগবে, এক পাশে নিয়ে মিডল টার্ম করে বা যেভাবে হোক বি এর মানটা বের করে ফেলো। সুতরাং এখান থেকে আমি যদি সব ওই সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 0, 13b² থেকে একটা b² গেলে 12b², আর এখানে -22b, আর 121 থেকে 17 বাদ দিলে -4 0 এদিকে আছে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করতেও পারো, 6b² - 11b - 2 0। 6 দুগুণে 12, 12 আর 1, তাহলে 6b² 12b প্লাস b -2 ইকুয়াল 0। এখান থেকে 6b কমন নিলে b - 2 প্লাস 1 কমন নিলে b - 2 ইকুয়াল 0। তাহলে b এর মান কত? আরেক লাইন লিখলাম না, b এর মান একটা হচ্ছে 2, একটা হচ্ছে -1/6।
সুতরাং আর লিখলাম না, এখানে একটা লাইন গ্যাপ দিয়েছি, তোমরা এটা করে নেবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কমেন্ট নেই মনে হচ্ছে আজকে, আছে কি না? এখানে দুইটা নো প্রবলেম স্যার, শাহাদাত হোসেন। আচ্ছা, তো যাই হোক, তোমাদের যদি কোনো নিজস্ব পেজ থাকে সেই পেজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাহলে অন্যরাও দেখতে পারবে বা অন্য সময় দেখতে পারবে। এখন যদি অনেকে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, আমরা এটা চলে গেলাম, এই জাতীয় অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা সলিউশনটা করে ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবার চলে আসি অন্য কোনো একটা, অন্য আরো কোনো সমস্যা দেখি। এখানে আছে আর একটা সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0। এর স্পর্শকটা 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y প্লাস 5। এখন যেটা বলছে, এই যে বৃত্তটা যখনই দিয়ে ফেলবে তখন প্রথম কাজ কি বলেছিলাম মনে আছে? বলতে পারবা? কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নিবা। এখানে জি কত? এটা x, জি কত? -1, f কত? -2, c কত? -4। সুতরাং কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1 2, ব্যাসার্ধ কত? জি স্কয়ার মানে 1, f স্কয়ার 4 5, আর এখানে -4 মানে 9, √9 হচ্ছে, দ্যাট ইজ 3। এটা দেখো, সি এর মান মাইনাস আছে। কেন্দ্র এবং ব্যাসার্ধ এটা সংক্ষেপে লিখতে পারো, এটা লেখার দরকারও নেই এমনিতে। তো কেন্দ্র এবং ব্যাসার্ধ পেয়ে গেলে এখন বলছে এইটা সরলরেখা, মনে করো আমার এই সরলরেখা, এটা 3x 4y 5। এই বৃত্তের যে স্পর্শক, সেই স্পর্শক হচ্ছে এর উপর লম্ব, এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ। তো মনে করাই দিই লম্ব রেখা কিভাবে লিখতে হয়। x এর সহগ y এর কাছে নিতে হয়, y এর সহগকে x এর কাছে আনতে হয়, আর যে কোনো একটা চিহ্ন চেঞ্জ, আমরা বলি y এর চিহ্ন চেঞ্জ করে নিই। তাহলে x এর সহগ y এর কাছে নিব, কত হবে? 4x, y এর সহগ x এর কাছে আনবো 3y, চিহ্নটা চেঞ্জ করব, প্লাস আর কনস্ট্যান্ট চেঞ্জ করব ইকুয়াল টু 0। এভাবে লিখলে দেখতে যদি সমস্যা হয় আমি আরেকবার লিখে দিই এখানে, এটা হচ্ছে যেটা হবে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0। আমার একটু জানার আগ্রহ আছে যে গতকাল যখন আইসিটি আমি পরীক্ষা নিয়েছিলাম জুমের সাহায্যে, অনেকেই লিখেছিলে জুম ইনস্টল করেছো, 77 জন 78 জনের কমেন্ট, কিন্তু কালকে উপস্থিতির হার কেন কম ছিল এটা আমার একটু জানার আগ্রহ আছে, কেন তোমরা পরীক্ষা দাওনি। তো আমি খুব সোজা প্রশ্ন করেছিলাম, তোমাদের অনেক কিছু শেখাতে চাই বিষয়টা কিন্তু তা না, তোমরা ভুল করো না। এই যে টেকনোলজিগুলো আমরা ব্যবহার করছি, আমরা নতুন নতুন করে শিখছি, কিন্তু তোমরা যেন শিখে যেতে পারো, তোমাদের স্টুডেন্ট বা তোমাদের নেক্সট জেনারেশন যেন না বলে যে তুমি এগুলো পারো না। তারা কিন্তু যখন বড় হবে তখন কিন্তু আরো নতুন টেকনোলজি আসবে, তুমি যদি এইগুলো না পারো তখন সেগুলোর কিছুই বুঝবে না, তখন তুমি ব্যাকডেটেড হয়ে যাবে, ওই সেই নচিকেতার গানের মতো হয়ে যাবে, ঘুটে যায় পুড়ে তবু গোবর হাসে। বুঝতে পারছো? বয়স্করা যখন কোনো কিছু পারে না তখন ইয়াং জেনারেশন হাসে, কিন্তু মনে থাকে না যে আমি একদিন বয়স্ক হব, সুতরাং অ্যাডভান্স হয়ে নাও। তো আমরা দেখি যে এটা হচ্ছে, তাহলে এটা আমার আর কোনো কাজের না, এটা আমার উত্তর, কের মানটা জানলেই হলো। একই কথা এখান থেকে দূরত্ব, স্পর্শক হওয়ার একটাই শর্ত, এই অধ্যায় আসলে একটাই মনে রাখবা, কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব বের করবো, একটু আগে করলাম, 4 × 1 প্লাস 3 × 2 প্লাস k, নিচে x এর সহগ, এটার স্কয়ার লিখো না 16, y এর সহগ 9, এর রুট ইকুয়াল টু ব্যাসার্ধ 3। তাহলে এটা হচ্ছে কত? 16 9 25 এর রুট করলে 5 হয়, এখানে আছে 4 6 7 10 প্লাস k এর মডুলাস, আর 5 3 5 হচ্ছে 15, ঠিক তো? তাহলে k প্লাস 10 ইকুয়াল টু প্লাস মাইনাস 15, আরো করে দিতে হবে। তাহলে k এর মান কত হচ্ছে? k এর মান হচ্ছে একটা হলো 5 আর একটা হলো -25।
সুতরাং কে এর মান একবার বসবে কত 5 আর একবার বসবে -25 দুইটা উত্তর হবে ক্লিয়ার নিশ্চয়ই তো এখানে আমরা এই জাতীয় অঙ্ক আর করব না তোমরা এগুলো করো অনেকগুলো অঙ্ক এই জাতীয় আছে আরেকটা অঙ্ক আমরা একটু দেখি খুব সোজা অঙ্ক যে এবার বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র PQ কথা বুঝতে পেরেছো বলছে বৃত্তটি মূলবিন্দু দিয়ে যায় আর এর কেন্দ্র হচ্ছে PQ আবারও বলি আমি যদি আমার GFC মেথড ব্যবহার করি তাহলে দেখো কত সোজা হয় আমার সমীকরণটা কত x স্কয়ার y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 মূলবিন্দু দিয়ে গেলে কি হয় গত ক্লাসে শিখেছিলাম মূলবিন্দু দিয়ে গেলে c0 হয় কেন্দ্র PQ এটা হচ্ছে কেন্দ্র ভুল করবা না কেন্দ্র মানে কি -g -a তুমি খেয়াল করবা ম্যাথমেটিক্স করার সময় যখন ভাষা তোমার কানে ঢুকবে মাথায় ঢুকবে কিন্তু সূত্র কেমন কথাটা আমি যখন বলবো কেন্দ্র তুমি কান দিয়ে শুনলে কেন্দ্র কিন্তু তোমার মাথায় ট্রান্সফার হয়ে যাবে -g -a তা না হলে কিন্তু অঙ্ক করতে সমস্যা হবে এই টেকনিকটা সবসময় মাথায় রাখবা যখন কেন্দ্র তখন মাথায় যেন কেন্দ্র না ঢোকে যেমন আমরা যদি বলি কাউ তো আমাদের মাথায় ঢোকে কিন্তু গরু কাউ কি জিনিস এটা আমরা বুঝি না ছোটবেলা থেকে এইভাবেই আমরা অভ্যস্ত যাই হোক তো সুতরাং -g -a এটা দেওয়া আছে আসলে PQ ঠিক আছে এটা দেওয়া আছে PQ তাহলে g এর মান কত -p f এর মান কত -q হয়ে গেল তাহলে g পেলাম f পেলাম c পেলাম তাহলে বৃত্তের সমীকরণ কি আর বসানোর দরকার আছে এখানে কোনো কেন্দ্র যদি -g -f হয় সেটার মান হবে PQ আর c এর মান 0 হবে আচ্ছা এখন যদি এরকম হয় যে মূলবিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ এর সাথে আরেকটা অংশ আছে সমীকরণটা পেরেছো আমি আর এখানে g এর পরিবর্তে -p হবে f এর পরিবর্তে -q হবে তাহলে বলছে যে মূলবিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ কি হবে তাই তো বলছে মূলবিন্দু দিয়ে অতিক্রম করে মূলবিন্দুটির বৃত্তটির স্পর্শকের সমীকরণ তাহলে এখানে যদি মূলবিন্দু হয় তাহলে মূলবিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ তো আমরা জানি দেখো এটা মূলবিন্দু দিয়ে যায় অর্থাৎ এই বৃত্তটার এটা মূলবিন্দু দিয়ে যায় তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কত y mx বিভিন্ন ভাবে করা যায় আমি এক নিয়ম ফলো করার চেষ্টা করি অনেক নিয়ম আমার মাথায় থাকে না এইজন্য আমি চেষ্টা করি একটা দুইটা নিয়ম ব্যবহার করতে অন্যগুলো শিখে বাকিটা এখানে ব্যবহার করতে তাহলে mx বা এটাকে লিখতে পারো mx y 0 এখন কেন্দ্র থেকে দূরত্ব কেন্দ্র কত ছিল PQ থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান তাহলে PQ থেকে দূরত্ব কত হবে m p আর একটা জিনিস খেয়াল রাখবা আমার এটার হচ্ছে উত্তর তাহলে আমার টার্গেট হচ্ছে m এর মান বের করা এই কথাটা প্রায় খেয়াল থাকে না গত ক্লাসে বলেছিলাম আজকেও বলছি আমার টার্গেট হচ্ছে m এর মান বের করা সুতরাং এটা সবসময় মনে রাখবা আর y এর মান কত q বাই √m² + 1 ইকুয়াল আমার ব্যাসার্ধ কত হবে এখানে ব্যাসার্ধ ছিল √g² + f² - c তো 0 তাহলে এটা হবে √p² + q²। এটা গুণ করে দিয়ে বের করতে পারো অথবা আরেকটা সোজা পদ্ধতিতে বের করতে পারো, সেটা আগে দেখিয়েছি। সুতরাং এটা তোমরা করে নিও, আমি আর এটা করছি না। অন্য অঙ্কের দিকে যাবো আর কিছু সলিউশনের দিকে তো যেতে হবে। তো আমরা দেখি আর একটা দুটো অঙ্ক করতে পারি কিনা।
প্রশ্ন আচ্ছা, একটু গত চ্যাপ্টারের একটা অঙ্ক নিয়ে একটা কথা বলি যে আমরা জানি এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এর সমীকরণ y0 আর এটা হচ্ছে x0। তো এটা y অক্ষ, x অক্ষ, এটা x0 এবং এটা হচ্ছে y0। এই দুইটা অক্ষকে স্পর্শ করে এবং এটা x a এই রেখাকেও স্পর্শ করে। তাহলে x a যদি হয়, এই রেখাকে স্পর্শ করলে এটা যদি ডান দিকে হয় তাহলে এর মান প্লাস হবে, এটা যদি বাম দিকে হয় তাহলে এটার মান মাইনাস হবে। তাহলে খেয়াল করো তোমরা স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ ব্যবহার করেছো। আমরা কি করি, এটা দিয়ে এটা দুটি সমান্তরাল পাত থাকে তাই তো, মাঝখানের মধ্যবর্তী দূরত্ব বের করলে কি বের হয় কে বলতে পারবে? এখানে স্লাইড ক্যালিপার্সে কি বের হয়? ব্যাস বের হয়। তাহলে এখানে দেখো একটা সরলরেখা এবং একটা সরলরেখা, এরা হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে? ব্যাস হবে। মধ্যবর্তী দূরত্বটা হবে ব্যাস। তাহলে এখান থেকে দূরত্ব কত? এটা তো 0 আর এটা a, 0 আর a, তাহলে এই দূরত্বটা আসলে a। তাহলে ব্যাসার্ধ কত হবে? a/2। এখন বৃত্তটা যদি এখানে না হয়ে আমার এখানেও হতে পারত, সেটাও হতে পারত। তাহলে ব্যাসার্ধ কত হবে? a/2। ব্যাসার্ধ a/2 হলো। এখন ব্যাসার্ধ যদি a/2 হয় তাহলে এরা কি বলেছে? x অক্ষকে স্পর্শ করে, তাহলে g² = c। y অক্ষকে স্পর্শ করে, f² = c। আর x = a এই সরলরেখাকে স্পর্শ করে, তাহলে আমাদের কি হবে? এদের ব্যাস হয়ে যাবে a। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধের সূত্র কি? ব্যাসার্ধের সূত্র হলো √g² + f² - c। এটার মান তো আমি দেখলাম a/2 এখান থেকে। তাহলে g² এর মান কত? c, f² এর মানও c, - c = a/2। তাহলে একটা c যদি কাটা যায় তাহলে c এর মান হচ্ছে a²/4। তাহলে c এর মান যদি a²/4 হয় তাহলে এখানে এটা হচ্ছে a²/4, এটাও হচ্ছে a²/4। তাহলে g এর মান কত হচ্ছে? ±a/2, f এর মান কত হচ্ছে? ±a/2, আর c এর মান তো পেয়েছি a²/4। কিন্তু দেখো এখানে g এর মান নেগেটিভ, এখানে পজিটিভ। ভালো করে খেয়াল করবে, আগেও বলেছি এখানে নেগেটিভ এখানে পজিটিভ, -g - f হচ্ছে এখানে পজিটিভ। তো বৃত্তটা এই x এর মানের উপর এর মান কত, এ যদি ধনাত্মক হয় তাহলে একরকম হবে, ঋণাত্মক হলে আবার এদিকে চলে আসবে x এর মান। সুতরাং g এর মান আমার প্লাস বা মাইনাস দুইটা হতে পারে। সরি, g এর মান শুধু এদিকে মাইনাস হবে। কেন মাইনাস হবে? যদি এইদিকে ধরি তাহলে মাইনাস হবে, এইদিকে ধরলে প্লাস হবে। সুতরাং এটা হবে, আর f এর মান দুইটাই হবে, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। খেয়াল করুন, আবার ভুল ভেবো না। তো এটা হয়ে গেল GFC এর মান। আমাদের সমীকরণে বসালেই আমরা উত্তরটা পেয়ে যাব। আরেকটা অঙ্ক করব, তারপরে কয়েকটা সলিউশন করব। সেটা হলো যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x² + y² = 144। অঙ্কটা যে মধ্যবিন্দু 4 - 6, অর্থাৎ এরকম একটা বৃত্ত, এর সমীকরণ হচ্ছে x² + y² = 144। এটা কেন্দ্র কত? 0 0, ব্যাসার্ধ কত?
12, যাই হোক যে কোনো দিকে পেশা। এখন বলছে একটা জ্যা আছে, যে জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে 4 - 6, এর সমীকরণটা কত হবে? এর সমীকরণ বের করতে গেলে তোমাদের এসএসসির একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব হয়, তখন আমরা লম্ব থেকে বের করতে পারবো। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে এই রেখার সমীকরণটা কত হবে? বিভিন্ন নিয়মে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এভাবে লিখতে পারি। ছোট হবে মূল বিন্দুগামী, y = mx, m এর মান কত? কোটিদ্বয়ের অন্তর y, ভুজদ্বয়ের অন্তর, -6 - 0 আর হচ্ছে 4 - 0 x, তাহলে y = -3/2x, তার মানে 3x + 2y = 0। এটা কিন্তু লম্ব রেখার সমীকরণ, এই যে লম্বটা বা ব্যাসার্ধ যেটা যাবে সেটা সমীকরণ। তাহলে এই জ্যায়ের সমীকরণ কি হবে? এর উপর লম্ব হবে, এভাবে করতে পারো লম্বটা ধরে। আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিই, এই একটু ঘুরে ফিরে একই কথা হবে। প্রথমে মনে করো এটা এবি, এটা ওসি, তাহলে ওসি এর ঢাল কত? এম, ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর, -6 - 0 4 - 0, আসলে এটা -3/2। তাহলে এবি এর ঢাল কত? এবি এর ঢাল কত? এর উল্টা লম্ব রেখা, এটা মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে যাবে, এটা 2 হবে, 3 হবে, 3/2 উল্টে যায় 2/3, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবি এর সমীকরণ কত হবে? y - y1 = m × x - x1, এই m কিন্তু এটা আর কি। তাহলে যেটা দাঁড়ালো y -6, এটা হচ্ছে y1, এখানে m এর মান হচ্ছে 2/3, এই m না কিন্তু, x - x1, x1 মানে 4। এখন এটা y + 6, একে 3 দিয়ে গুণ হবে, আর এটা 2x - 8 হবে, এটা দাঁড়ায় 2x - 3y, আর এটা হবে 3 × 6 = 18 আর 26 বোধহয়, যাই হোক এটা বোধহয় হবে, এটা তোমরা পারবা। তো এই অঙ্কগুলো আমি আজকে আর করছি না, কারণ হচ্ছে শঙ্কর স্যার একটু দেরিতে ছাড়ছেন, আর আমি এখন কয়েকটা অবজেক্টিভ নিয়ে কথা বলবো, সেটা একটু বলে তারপর শেষ করবো, যেগুলো বিভিন্ন সালে পড়ে অথবা অ্যাডমিশন টেস্টে পড়ে, এরকম কিছু অবজেক্টিভ নিয়ে কথা বলবো। আর যেহেতু বৃত্ত হয়ে গেল আমাদের এবং পারমুটেশন কম্বিনেশন হয়ে গেল, আমার দুইটা পরীক্ষা আছে। একটা পরীক্ষা আগামী বৃহস্পতিবার বোধহয় আছে, আইসিটির একটা পরীক্ষা আছে। তো এগুলো পরীক্ষার সিস্টেমগুলো আমি একটু তোমাদের বলি, যে পরীক্ষার জন্য যে কাজটা, সেটা হলো দেখবে চমৎকার পরীক্ষা সিস্টেম করব। কাহুট বলে একটা জিনিস আছে, সেই কাহুট দিয়ে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেটার কথা বলবো। আবার গুগল ফর্মে পরীক্ষা দেওয়া যায়, জিনিসগুলো শিখে নিবা, একবার মাত্র দেখবা হয়ে যাবে। আর কারো যদি সমস্যা হয় আমাকে একটু ইনবক্সে কমেন্ট করবা, আমি তাকে বলে দিব। অথবা জুমে তো কথা বলাই যায়, যাদের নেটে প্রবলেম নাই, তোমার হিসাব করে দেখো যে তোমরা অকারণে অনেক পয়সা খরচ করো, বাপ মায়ের প্রাইভেটের পিছনে করো, এটা সেটা করো, সেসব আছেই। এখন কিন্তু সেই খরচ কমে গেছে, সুতরাং একটু নেটের পিছনে খরচ করবা এবং ভালো কাজে খরচ করবা। তো এখন আমি কয়েকটা কথা নিয়ে, প্রশ্ন নিয়ে কথা বলি, কি ধরনের প্রশ্ন আছে সেটা একটু দেখে নিই। যেমন আমি যদি বলি যে কোনো একটা প্রশ্ন কোথায় আছে, এরকম আছে x² + y² -8x + 4y + c = 0। এটি x অক্ষকে স্পর্শ করে, c এর মান কত? একটু আগে এরকম একটা দেখিয়েছি, এটি x অক্ষকে স্পর্শ করে, c এর মান কত? আমি বলেছি সমীকরণ দেয়া থাকলে g কত হয়?
-4, f কত হয় 2 আর c তো c, তাহলে তুমি কিছু লিখবা না, কোথাও না, g স্কয়ার, g কত 4, তাহলে c কত g স্কয়ার 16, এক কথায় উত্তর 16। 2 সেকেন্ড, তার বেশি না, 2-3 সেকেন্ড। প্রশ্নটা পড়তে যা সময় লাগবে, এটা এটা কোন একটা সালে পড়েছে, এটা বুয়েট এক্সে পড়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। এখন আর একটা দেখি যে একটু সময় লাগে এরকম একটা প্রশ্ন দেখি আমরা। বলছে 1 1 -2 3, -1 আর একটা হচ্ছে -2 3 বিন্দু দিয়ে যায়, 2 3 বিন্দু দিয়ে যায়, সরি 2 3 বিন্দু দিয়ে যায় এটা, এবং x 2y 3 0, x 2y 3 0। কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। চারটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে তোমাকে বের করতে হবে। এটা বেশ খানিকটা ঝামেলার অঙ্ক বলে মনে হচ্ছে। তো তুমি যে কাজ করবা, তুমি ওখান থেকে আগে দেখে নিবা যে এই রেখার উপর কোনটা পড়ে। এই রেখার উপর মান বসাবা, বসে বসে চিন্তা করবা, ব্রেনটাকে একটু দ্রুত কাজে লাগাবা। অর্থাৎ তোমার এটা হচ্ছে x অক্ষের উপর যদি হয় g এর মান আর f এর মানের দ্বিগুণ, কেন্দ্র যদি এখানে হয়, g এর মান দেখবা কত, f এর মান, প্রতিটা সমীকরণ আছে, g এর মান আর f এর মানের দ্বিগুণ যোগ করবা। যোগ করলে দেখবা -3 হয় কিনা। এটা যদি -3 হয় তাহলে এটা হবে +3। এইটা সবাই যেটা করো, আগে এটা বসায় দেখো, এটা বসায় দেখো, এটা হতে পারে সময় বেশি লাগবে, কিন্তু এটা সোজা হবে। অর্থাৎ তোমাদের সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে g এর মান এবং f এর মান নিয়ে এইটুকুতে বসাবো। বসালে দেখবা এখানে যা আছে তার উল্টা মানটা হয় কিনা। যদি হয় তাহলে মিলে যাবে। সেই ক্ষেত্রে ক্রস চেকের জন্য আরেকটু দেখতে পারো। এটা তো এটা হতে পারে, এটা একটু সময় লাগবে, কিন্তু এটা এরকম না যে পুরো অঙ্কটা করতে হবে। আর একটু আমরা দেখি যে কোথায় একটা আছে, অনেকবার পড়ছে, এরকম একটা পড়েছে 3x ky -1 = 0, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, x² + y² -8x - 2y + 4 = 0। k এর মানটা কত, k এর মানটা কত সেটা। তো k এর মানটা কত এটা বের করতে গেলে তো একটু ঝামেলা হবেই। তোমরা জানো এটা যদি একে স্পর্শ করে, কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান আমরা একটু আগে করেছি, তাহলে তুমি সরাসরি ছোট করে কাজটা করতে পারো। কি কাজটা করতে পারো, এখানে g এর মান, ভুলটা কোথায় হবে, g এর মান -4, তাহলে -g কত, কেন্দ্র কত 4 আর 1, তাহলে 4 1 থেকে দূরত্ব বের করো, আগে কেন্দ্র বের করবা। কেন্দ্র কত, তাহলে প্রথম কাজ হচ্ছে কেন্দ্র কত 4 1, কয় সেকেন্ড লাগবে 2 সেকেন্ড। কেন্দ্র থেকে দূরত্ব বের করবা, কত সময় লাগবে, তাহলে 3 4 12 প্লাস k বিয়োগ 1, তার মানে এখানে লিখে দিলে 11 বাই 3² প্লাস k², এটা ব্যাসার্ধের সমান কত, 16 আর 117 বিয়োগ 4, এটা 4 হবে, 16 মানে 4, এইটুকু। সুতরাং এইটা করতে আর হয়তো 10 সেকেন্ড লাগবে, তাহলে 10 সেকেন্ড আর 2 সেকেন্ড 12 সেকেন্ড। আর এটা সমাধান করতে কত সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। এটা অবশ্যই 1 মিনিটের উপরে কখনোই যাবে না, এটা 10 মিনিট ধরে করার জিনিস না। তুমি এটা প্র্যাকটিস করবা কয়েকবার, হয়ে যাবে 1 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। তাহলে সব থেকে যেটা ঝামেলার অঙ্ক, একটা বড় অঙ্ক যেটা আমি খাতায় করলে আমি 10 মিনিট ধরে করি, সেটা যদি 1 মিনিটের ভিতরে আমি বের করে ফেলতে পারি তাহলে এটা হতে পারে।
আর এটা বের করলে কে এর মানটা একটু বসায়ও দেখতে পারো, এখানে এসে সলিউশন করেও করতে পারো, আবার ওখান থেকে উত্তর থেকে নিয়েও বসাতে পারো, তাহলে আমাদের হতে পারে। তো তোমাদের এই সবের উপর যদি সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টে লিখে জানিও, আর কি দিয়ে কি অবস্থা হয় সেটা একটু দেখে নিও। আর পরবর্তীতে এই বৃত্তের উপর আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার সময় এক্স অক্ষকে স্পর্শ করে একটা সোজা প্রশ্ন দেখি যে 1-3 কেন্দ্র আর কি বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? উত্তর তো দেওয়াই আছে, কেন্দ্র এটা দেওয়া আছে, তাই তো? তাহলে উত্তর কত হবে? x² y² তো আছে, এটা কি দেখার দরকার আছে? নাই। এটা কেন্দ্র আছে, তাহলে এটা আছে -g - a, খেয়াল রাখতে হবে। তাহলে g এর মান কত? -1, f এর মান কত? 3, তাহলে -g কত? তুমি যখনই এটা দেখবা তখন কোথায় -2x আছে সেইটা দেখে নিবা, এটা যখনই দেখবা কোথায় +6y আছে সেটা দেখে নিবা। আর x অক্ষকে স্পর্শ করে g² = c, সুতরাং এটা 1 g²। প্রথম দেখবা সবগুলোই 1 আছে কিনা, যদি সবগুলোই 1 থাকে তাহলে এই শর্ত তোমার কোনো কাজে লাগবে না। তারপর দেখবা কেন্দ্র কত আছে? 1 আর -3, তাহলে কি করতে হবে? -2gx। তার মানে আমি যেটা এতক্ষণ বললাম তোমার এইটুকু দেওয়া আছে, আমি এসব মুছে ফেললাম। x অক্ষকে স্পর্শ করে, এটা লাগবে। তাহলে যখনই তুমি এটা পেয়ে গেলে, x অক্ষকে স্পর্শ করে মানে c এর মান 1 আছে কিনা চেক করো সবগুলো, যদি কোনোটাই 1 না থাকে সে বাতিল হয়ে গেল। আর এটা যখন থাকবে -2x + 6y কোনটায় আছে সেটা দেখো, এর দ্বিগুণ এর দ্বিগুণ, এটার আগে মাইনাস এটার আগেও মাইনাস, তাহলে এটার আগে মাইনাস দিয়ে -2x হলো, এটার আগে +6y। বুঝতে পেরেছো? কেন্দ্র দেওয়া থাকলে তার দ্বিগুণ করে চিহ্ন উল্টাই দিয়ে দেখবা সেটা কোথায় মেলে। তাহলে এই অঙ্কটা 5 সেকেন্ড 7 সেকেন্ড দেখা লাগবে, বেশি কোনো মতেই না, খুব সহজে এটা করতে পারবে। তোমরা এমসিকিউতে খুবই ঝামেলা করো, পরীক্ষার হলে এটা সেটা বলে আসো, করে আসো, তারপরে বাড়িতে এসে বলো হয়েছে, আমরা দেখি যে আসলে হয়নি। এটা একটু ব্রেনটা খাটাবার, গত ক্লাসে বলেছিলাম অঙ্কটা কিন্তু ব্রেন দিয়ে করার জিনিস, এটা পেন দিয়ে করার জিনিস না, পেনের চেয়ে ব্রেনের কাজ বেশি। তাহলে আমরা প্রায় শেষ করব। আরেকটা বড় সড়ো কিছু একই নিয়মের আর কোনো অঙ্ক আছে কিনা দেখি। কি আছে? আচ্ছা, ওরকম আরেকটা অঙ্ক করলাম যেটা x² + y² = 81, আর একটা হলো যে -2, 3 বিন্দুতে জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। এই বৃত্তের জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই বিন্দুটা হলো এইটা। তাহলে তোমার সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে সহজ পদ্ধতি, এটা খুব সহজে করা যায়, একদম 5 সেকেন্ডে, কিন্তু আমি একটু ব্যাখ্যা করছি তারপরে বলবো সমস্যা কি। y - y1 = m * x - x1, এটা হলো উত্তর। m এর মানটা কত? এটা মূল বিন্দু দিয়ে যায়, কেন্দ্র মূল বিন্দু দিয়ে যায়, তাহলে অরিজিনালটার ঢাল যেটা সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটা হচ্ছে অরিজিনাল। তাহলে এই রেখার ঢাল হবে এর উল্টাটা 2/3, তাই তো? এটাও 10-15 সেকেন্ড লাগবে এইটুকু যদি করো। আর যদি তুমি এভাবে করো, একবারেই লিখবা, বিন্দুটা দেখেই এটা লিখে ফেলবা, আর m না লিখে m এর মানটা লিখবা, জাস্ট x এর মান বাই y এর মান, সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা। আরেকটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। মনে করো বৃত্তটি হলো এরকম, x² + y² = 64,
আর এটা ধরো 4 5 বিন্দু দিয়ে যায়, তাহলে y মাইনাস 5 ইকুয়াল টু এখানে x মাইনাস 4, m এর মান হবে এই দুটোকে ভাগ করে দিবা ভুজ বাই কোটি 4/5, তার আগে একটা মাইনাস চিহ্ন দিবা, এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত, শেষ। এটা এখন গুণ করে দিলে মিলাতে পারো। যদি বড় হয় তাহলে কি হবে? যদি বড় হয় ধরো x² প্লাস y² প্লাস 4x প্লাস 6y এটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এরকম সমীকরণ। এই বৃত্তটা হচ্ছে a, আর এই মধ্যবিন্দুটা ধরো -1 2 এর মধ্যবিন্দু। তাহলে এর সমীকরণ কি হবে? এটাও সোজা কথা, y মাইনাস 2 ইকুয়াল x প্লাস 1। এখন কি হবে? এখন এটার একটু ঝামেলা আছে, এখানে কেন্দ্রটা একটু লাগবে। ঝামেলা বলতে 2-4 সেকেন্ড বেশি, এর বেশি না। কেন্দ্র কত? -2 -3, তাই তো? তাহলে ঢালটা লিখবা এই যে x এর মান -1, x এর মান এটা বিয়োগ করে দিবা, y এর মান 2, এখান থেকে এটা বিয়োগ করে দিবা +3, এর আগে একটা মাইনাস চিহ্ন। কেন হবে? আমি যদি ঢাল বের করতাম, এই রেখার ঢাল, ব্যাসার্ধের ঢাল, তাহলে কোটিদ্বয়ের অন্তর -3 -2 বাই ভুজদ্বয়ের অন্তর -2 + 1। তো এটা জাস্ট এটা উল্টায় দিয়েছি, উল্টায় দিয়ে এটা ঢাল, তার মানে এটা কত হতো? -5 বাই -1, এখানে এটা তাহলে 1/5 হতো, এবং আমার যে ঢাল সেটার মান এখানে এরকম হতো। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে এই কাজগুলো করতে হয়। এভাবে একটু যদি চিন্তা ভাবনা করো তাহলে এটা হবে। আরেকটা হলো, কোনো একটা সমীকরণ বা কোনো একটা অবজেক্টিভ দেখে যদি তোমার মনে হয় যে তাহলে এটা কিভাবে সহজে করা যায় কিনা, তাহলে আমাকে মেসেঞ্জারে বা গ্রুপে দিয়ে রাখবা, আমি একটু চেষ্টা করব কিভাবে এটা সহজে করা যায়। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি আশা করি পরীক্ষাগুলো দিব। আমি সহজ পরীক্ষা নিব। আবারও বলে দিই, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ওয়েব বা অনলাইন টেকনোলজিটা তোমাকে ব্যবহার করতে শেখানো। তুমি পরীক্ষায় কত পারবা সেটা নিয়ে আমার মাথা ব্যথা এই মুহূর্তে নাই। যখন তুমি এই টেকনোলজিগুলো ব্যবহার করতে পারবা, তখন আমি চিন্তা করব যে পরীক্ষার মানটা ভালো হয় কিনা। আগে টেকনোলজি ব্যবহার করার জন্য খুব সোজা সোজা কিছু প্রশ্ন দিব, তুমি ওটা ব্যবহার করতে শেখো, আমি এইটা চাই। দেখবা যে আমি বিভিন্ন ইউটিউবে ভিডিও আপলোড করি, আমাদের টিচারদের কাজে লাগে, এটা যেন তারা এই টেকনোলজিগুলো ব্যবহার করতে পারে, তোমাদেরও কাজে লাগে, অন্যান্য লোকের কাজে লাগে। সুতরাং তুমি টেকনোলজি ব্যবহার করো, আমি এটা চাই। এই কারণে কিছু পরীক্ষার সিস্টেম চালু করেছি, এই সিস্টেমগুলো যেন তুমি শিখতে পারো। সুতরাং এটা একটু শিখবা, পরীক্ষার সময় উপস্থিত থাকবো অন্তত। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে, করোনার ভিতর ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। কলেজ খুললে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো, ভালো থাকো সবাই। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।